সবাইকে গুড মর্নিং হরিদ্বার থেকে। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সোনামণি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজ আমরা যাচ্ছি উত্তরাখণ্ড, যে গল্পের শুরুটা হচ্ছে এই হাওড়া স্টেশন থেকে। আমাদের ট্রেন নাম্বার ছিল 13009 দুন এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে সন্ধে 8:25 ছেড়ে টানা 32 ঘন্টা জার্নি করার পর ভোর 5:20 নাগাদ আমাদের গন্তব্যস্থল হরিদ্বারে নামাবে। এখন সময় হচ্ছে 8:37। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার পথে পড়বে 70টি হল্ট। তার মধ্যে কয়েকটি স্টেশন হলো শ্রীরামপুর, চন্দননগর, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, গয়া জংশন, কাশী, বারাণসী, অযোধ্যাধাম জংশন, লখনৌ, মুরাদাবাদ। হরিদ্বার হয়ে এই ট্রেনটি কিন্তু চলে যাবে ঋষিকেশ। আমাদের গন্তব্যস্থল হরিদ্বার, আমরা কিন্তু নেমে যাব হরিদ্বারে। ফাইনালি আমরা নেমে গেছি হরিদ্বারে, যার টাইম ছিল 5:20-তে, কিন্তু ট্রেনটা লেট করেছে, নামালো এখন 7:54। সবাইকে গুড মর্নিং হরিদ্বার থেকে। আজকে ট্রেন অনেকটাই লেট ছিল, প্রায় 2 ঘন্টা মতো। 5:20 জায়গায় ট্রেনটা নামিয়েছে 8টা নাগাদ। তো এবার এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি বলাই রয়েছে, তো সেই গাড়িতে আমরা বেরিয়ে যাব। আজ আমরা হরিদ্বারে স্টে করব না, এখান থেকে সোজা বেরিয়ে যাব চোপটার উদ্দেশ্যে। তো এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করেই আমাদের গত 5 দিনের ট্যুর হতে চলেছে। এখন ঘড়িতে সময় 8:32। আমরা হরিদ্বার থেকে রওনা দিয়ে দিলাম গাড়ি করে। আমাদের প্রথম গন্তব্যস্থল হবে দেবপ্রয়াগ। যাওয়ার পথে চোখে পড়ল এই রাজাজি ন্যাশনাল পার্ক। প্রায় 450 কিলোমিটার জায়গা জুড়ে এই জঙ্গলটি অবস্থিত। হরিদ্বার থেকে দেরাদুন 33 কিলোমিটার, ঋষিকেশ 14 কিলোমিটার ব্যানারে দেখতে পেলাম। এখন বাজে 9:10, আমরা চলে এসেছি ঋষিকেশ। এখন বাজে 10:10, আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি একটু টিফিন করব বলে। এই রেস্টুরেন্টটির নাম হলো হোটেল শিবগঙ্গা অ্যান্ড প্রাইজ রেস্টুরেন্ট। এই হলো মেনু কার্ড। পুরি সবজি আমরা অর্ডার করেছিলাম একটা আলু পরাঠা, যেটা দাম নিয়েছে 145 টাকা, পুরি সবজি 135 টাকা, ব্রেড বাটার নিয়েছিলাম 90 টাকা, তার মধ্যে 4 পিস ছিল, আর চা নিয়ে নিয়েছিলাম দুটো 30 টাকা করে 60 টাকা, আর একটা কফি 60 টাকা। টোটাল জিএসটি নিয়ে বিল হয়েছে 515 টাকা। রাস্তায় যেতে যেতে দেবপ্রয়াগের আগে কিছুটা জায়গায় পুরো রাস্তাটা জ্যাম হয়েছে, সামনে রাস্তার কাজ হচ্ছে, সেই কারণে গাড়ি থেকে বেরিয়ে দেখলাম এমন সুন্দর ভিউ, অসাধারণ। ঘড়িতে এখন সময় 11:30। আমরা হরিদ্বার থেকে 8:30 নাগাদ স্টার্ট করেছিলাম। এখন এসে পৌঁছেছি দেবপ্রয়াগ, যেখানে অলোকনন্দা আর ভাগীরথী মিলনস্থল। এখানে অলোকনন্দা আর ভাগীরথী নদী দুটো মিশে গঙ্গায় পরিণত হয়েছে। আমরা দেবপ্রয়াগ দেখে নিলাম, এরপর যাব ধারী দেবী মন্দির। কতক্ষণ সময় লাগবে? তো আমাদের দাদা বলছেন যে এখান থেকে আর যেতে 1 ঘন্টা মতো সময় লাগবে। ব্যানারে দেখতে পাচ্ছি এখান থেকে কেদারনাথ আর 157 কিলোমিটার, আর বদ্রীনাথ 232 কিলোমিটার। এখন আমরা এসেছি কীর্তিনগর। এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার বাকি ধারী দেবী মন্দির, আর রুদ্রপ্রয়াগ 25 কিলোমিটার।
ঘড়িতে এখন বাজে 12:50। আমরা চলে এসেছি ধারী দেবীর মন্দিরে। উত্তরাখণ্ডের শ্রীনগর জেলায় অবস্থিত এই ধারী দেবীর মন্দির, যেটি অলকনন্দা নদীর তীরে অবস্থিত। কথিত আছে অলকনন্দা নদীর তীরে এই দেবীর মূর্তিটি ভেসে আসে। গ্রামের লোকেরা এই মূর্তিটাকে নিয়ে এক ধারে রেখে পুজো করতে থাকেন। তারপর এখানকার পণ্ডিতজি তিনি স্বপ্নাদেশ পান যে মায়ের মন্দির এখানে স্থাপন করার জন্য এবং পুজো করার জন্য। তারপর থেকে মাতা ধারী দেবী মন্দির এখানে স্থাপন করা হয় এবং পূজিত হন। এই মন্দিরটি মা কালীকে সমর্পিত করা রয়েছে। দাপর যুগ থেকে এই মন্দিরটি এখানে পূজিত হচ্ছে। মা ধারী দেবী মন্দিরকে এই 4 ধামের রক্ষাকর্তা হিসাবেও মনে করা হয়। 2013 সালে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য যখন এই মন্দিরটিকে স্থানান্তরিত করার কথা হয়েছিল, 6 জুন সেই রাতেই কিন্তু কেদারনাথে প্রবল দুর্যোগ হয়েছিল, যেটার কথা আমরা সবাই জানি। হাজার হাজার লোক মারা গিয়েছিল। তারপর আবার এই মন্দিরটিকে পুনরায় স্থাপন করে দেয়। এখানে শুধুমাত্র মায়ের মুখমণ্ডলটি অবস্থিত রয়েছে। ধরের বাকি অংশটি গুপ্তকাশীতে কালী মঠে অবস্থিত। এখানে মা দিনে তার রূপ 3 বার পরিবর্তন করে। সকালবেলা শিশু রূপে, দুপুরবেলা যুবতী রূপে এবং রাত্রেবেলা বৃদ্ধা রূপে ভক্তদের দর্শন দেন। মন্দিরের ভিতর ফটো তোলা কিংবা ভিডিও করা কিন্তু অ্যালাউ না। এই ধারী দেবী মন্দিরের কাছে এই নিচে কিন্তু এখানে বোটিংও হয়। আপনারা চাইলে কিন্তু এখানে বোটিংও করতে পারেন। এখানে কিন্তু একটা মা ধারী দেবীর মন্দিরের সামনে বজরংবলীর মূর্তিও রয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন রয়েছি উত্তরাখণ্ডের শ্রীনগরে। এখন কিন্তু এই শ্রীনগরের টেম্পারেচার মোটামুটি ওই 17 থেকে 18 ডিগ্রি। ব্যানারে দেখা যাচ্ছে এখান থেকে গুপ্তকাশীর দূরত্ব 48 কিলোমিটার। আর এখানে সামনে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটি যাচ্ছে কেদারনাথের দিকে, একটি বদ্রীনাথের দিকে। আমরা বাঁদিকে কেদারনাথের রাস্তাটি ধরলাম। এখন বাজে 2:20। আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ। মন্দাকিনী আর অলকনন্দা নদীর মিলনস্থল হচ্ছে এই রুদ্রপ্রয়াগ। এটাকে বলে মালটা। দেখতে কিন্তু পুরো মৌসুমী লেবুর মতো, কিন্তু খেতে একটু টক টক। এটা মৌসুমী লেবু নয়, এখানকার লোকাল ভাষায় এটাকে বলে মালটা। একটা ফল কেটে দিল 10 টাকা। এই জায়গাটার নাম হচ্ছে আগস্টমণি। ভীষণ সুন্দর জায়গাটা। আমাদের ড্রাইভার দাদা একটুখানি এখানে দাঁড়ালো, তাই এই জায়গাটার একটু ভিউ দেখাচ্ছি। এ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। আর ওই দূরে যে বরফে ঢাকা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কেদারনাথ পিকটা। এই যে এইটা। আমরা এখন চলে এসেছি, এই জায়গাটির নাম হচ্ছে কুণ্ড, যেটার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে কেদারনাথের দিকে, আর আমরা সোজা চলে যাচ্ছি তুঙ্গনাথের দিকে। ঘড়িতে এখন সময় 4:30। আমরা এসে পৌঁছেছি এখন উখি মঠে, যেখানে রয়েছেন বাবা কেদারনাথ। এই হচ্ছে উখি মঠের ওমকারেশ্বর মন্দির। এখানে সব মন্দিরের প্রসাদ বিক্রি হচ্ছে। এই রকম ডালা আমরাও নিয়ে নিয়েছি ডালা। সব ডালার একই প্রাইস, এগুলো সব 100 টাকা করে ডালা। এই হচ্ছে ओमकारेश्वर मंदिर। ओमकारेश्वर मंदिर उखी मठ है। महंदाता राजा जी ने यहाँ पे तपस्या की थी, उनको भगवान शंकर ने यहाँ पे अपने ओमकारेश्वर रूप में दर्शन दिए। ओमकारेश्वर मंदिर उखी मठ के नाम से जाना जाता है। और पंच केदार जो कि हिमालय में है, केदारनाथ जी, मधुमेश्वर, तुंगनाथ, रुद्रनाथ, कल्पनाथ, इनके जो शीतकाल में जो केदारनाथ जी और मधुमेश्वर जी की गद्दी स्थान है, ये ओमकारेश्वर मंदिर उखी मठ है। यहाँ पर 6 महीने केदारनाथ जी और
6 महीने मदमेश्वर की शीतकाल में दर्शन पूजन यहाँ पे होते हैं। इस स्थान का नाम उषा मठ था। उषा बाणासुर राक्षस की बेटी, भगवान कृष्ण के पौत्र अनिरुद्ध के साथ उषा की यहाँ पे शादी हुई। उषा के नाम से यहाँ का नाम उषा मठ, उखी मठ नाम पड़ा। यहाँ आने से शीतकाल में आपके केदारनाथ मदमेश्वर के दर्शन होते हैं। यहाँ पर पंच केदार लिंग रूप में दर्शन है, भैरवनाथ है, माँ बारही है, केदारनाथ जी का गद्दी दर्शन है, माँ चंडिका है, उषा नृत्य प्रणय मंडप है। हर हर महादेव, नमः शिवाय। तो ये मंदिर कितना पुराना है? ये मंदिर 5,500 साल पुराना है। द्वापर युग का मंदिर है, पांडव का मंदिर है। और इस अंदर यहाँ पर अंदर अनेक मूर्तियां हैं जो है पंच केदार लिंग रूप में भी है, भैरवनाथ जी हैं, पूरे दर्शन है यहाँ पे जी। और विष्णु जी का बड़ा अवतार भी है। हाँ, विष्णु भगवान का वराह अवतार माँ भगवती का है, माँ वाराही माता है। और यहाँ पर ब्रह्मा विष्णु द्वारपाल भी है। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরমশাই যেমনটি বললেন যে এই মন্দিরটি প্রচুর প্রাচীন মন্দির এবং এখানে উষার সাথে অনিরুদ্ধর বিবাহ হয়েছিল। উষা হচ্ছে রাক্ষসাসুরের কন্যা এবং অনিরুদ্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের পপুত্র মানে নাতি, তার সাথে এখানে বিয়ে হয়েছিল। আর একটা কারণেও এই মন্দিরটি প্রসিদ্ধ, সেটা হচ্ছে শীতকালীন পঞ্চ কেদারের 5 কেদারের যে 2 কেদার, বাবা কেদার এবং মধ্যমহেশ্বর, শীতকালীন আবাসস্থল হচ্ছে এই ওমকারেশ্বর মন্দিরে। শীতকালে যখন কেদারনাথ আর মধ্যমহেশ্বরের কপাট বন্ধ হয়ে যায়, তো এইখানে বাবার ডলি এনে পুজো করা হয়। এখানে রয়েছে পঞ্চলিঙ্গের 5টা লিঙ্গ এখানে রয়েছে। চারিদিকে পাহাড়ের মাঝখানে এই ওমকারেশ্বর মন্দিরটি অবস্থিত। উখিমঠ থেকে আমরা অনেকটাই চলে এসেছি। এখন ঘড়িতে সময় 5টা 20, যাচ্ছি চোপটার দিকে। তো বাইরে হালকা হালকা সন্ধে হয়ে নেমে এসেছে, দেখি কতক্ষণে পৌঁছে। পুরো সন্ধে নেমে গেছে, সূর্য তো ডুবেই গেছে, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে। আমরা চোপটার প্রায় অনেকটা উপরেই উঠে গেছি, আর কিছুটাই বাকি আছে। এখন 6টা বাজে, আমরা চলে এসেছি চোপটাতে। আমাদের রুম আগে থেকেই বুক করেছিলাম, নীলকণ্ঠ হোমস্টে। আমরা এখন চলে এসেছি হোটেল নীলকণ্ঠ হোমস্টে, একদম তুঙ্গনাথের যে স্টার্টিং পয়েন্ট সেখানে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের রুমটা। আমাদের রুমের নাম হচ্ছে পিন্ডার। এই হচ্ছে আমাদের রুম, আমরা আগে থেকে বুকিং করেছিলাম। কেউ চাইলে এখানে এসেও বুকিং করতে পারেন, সেটা দরাদরি করলে সেটা ভালো হবে। এই হচ্ছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে বাথরুম। মোটামুটি হরিদ্বার থেকে চোপটা প্রায় 200 কিলোমিটার ডিস্টেন্স। আজকে আমরা হরিদ্বার থেকে প্রায় 8:30 নাগাদ জার্নি স্টার্ট করেছিলাম। চোপটায় এলাম সন্ধে 6টায়। মাঝে যা যা সাইট সিন করেছি সমস্ত আপনাদের দেখিয়েছি। তো আজকে অনেকটা লম্বা জার্নি হয়েছে। সেই কলকাতা থেকে জার্নি শুরু হয়েছে, ট্রেনে টানা 32-33 ঘন্টা জার্নি করে হরিদ্বার থেকে সোজা আমরা এলাম চোপটাতে। চোপটাতে যে হোটেলটা নিয়েছি, যে হোমস্টেটা, পুরো একদম যে তুঙ্গনাথের ট্রেকিং শুরু হচ্ছে, ট্রেকিং পয়েন্ট যেটা, এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের গেট। এদিক থেকে সোজা ওদিকে যেতে হবে ট্রেক করার জন্য। আর এই হচ্ছে আমাদের হোমস্টে নীলকণ্ঠ। বেশ কয়েকটা দোকান রয়েছে, লাঠি, জল, পুজোর সামগ্রী
এসব পাওয়া যাচ্ছে। শীতেরও পোশাক টুকটাক রয়েছে, কারো যদি লাগে সেক্ষেত্রে টুপি, সানগ্লাস সমস্ত কিছুই রয়েছে। এখানে সব পরপর গাড়িগুলো পার্কিং করা রয়েছে, লোকাল গাড়ি হবে সম্ভবত। অনেক দোকানপাটও আছে এখানে, খাবার দোকান সমস্ত কিছুই রয়েছে। তো দেখছি কি পাওয়া যায়। আর এখানে সমস্ত কিছু প্রাইস রয়েছে, লাঞ্চের আইটেম, থালির আইটেম এবং ব্রেকফাস্ট আইটেমের রয়েছে এবং স্যুপেরও সমস্ত কিছু আইটেম রয়েছে। এখানে সমস্ত কিছুই ভেজ আইটেম পাওয়া যায়। তো এখানে অর্ডার করা হয়েছে দুটো চাগুলো 20 টাকা করে, আর একটা সুইটকর্ন স্যুপ অর্ডার করা হয়েছে, এটা 60 টাকা। চোপটাতে এখন টেম্পারেচার হচ্ছে -1 ডিগ্রি। দিনের বেলা মোটামুটি এখন রয়েছে 11 থেকে 12 ডিগ্রির মতো নর্মাল ওয়েদার। ঠিক আছে, খুব আশা করে এসেছিলাম বরফের জন্য, কিন্তু বরফ তো পেলাম না। দেখা যাক কি হয়, বাবা মহাদেবেরই ইচ্ছা সমস্ত। আমাদের এই চোপটা রুমের ভাড়া নিয়েছে 2000 টাকা। আমরা আগে থেকে বুকিং করে এসেছিলাম, অ্যাডভান্স দিয়েছিলাম 1000 টাকা, আর এখানে এসে পেড করতে হবে 1000 টাকা। তো আমি বলবো আপনারা এখানে এসে যদি দরদাম করে নেন সেক্ষেত্রে মনে হয় বেশি ভালো হবে। তবে একটা রিস্ক থাকে, সিজন টাইমে কিন্তু এখানে রুম খুব সীমিত, সেই কারণে কিন্তু বুক হয়ে যায় তাড়াতাড়ি। সিজনের সময় আমার মনে হয় বুক করে আসা ভালো। অফ সিজনে আপনারা এখানে এসে দরদাম করে বুক করতে পারেন। 1-2 কিলোমিটার দূরে ওখানে কিন্তু টেন্ট, ক্যাম্প এসব রয়েছে, কিন্তু একদম মন্দিরের গেটের সামনে, মানে চোপটাতে রুম বলতে গেলে হাতে গোনা কয়েকটা রুমই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বুক করে আসা ভালো। ঘড়িতে এখন সময় 8:25। আমরা এই নীলকণ্ঠ এদের হোমস্টেরই ক্যান্টিনে চলে এসেছি খেতে। তো এখানে খাবার থালি সিস্টেম আছে, 150 টাকা থেকে স্টার্টিং। 150-200 বিভিন্ন রকমের রয়েছে, মোটামুটি 150 টাকা থেকে স্টার্টিং। এটা 150 টাকা সবজি থালি আছে। এখানে যদিও সবই মানে ভেজ, ভাত আছে, মাটার সবজি আছে, ডাল আছে, আর রুটি আছে, 4 পিস করে রুটি আছে। তো আমাদের ডিনার করা শেষ। আজ 12 ডিসেম্বর 2025। আমরা রয়েছি চোপটাতে। উখিমঠের ওমকারেশ্বরের মন্দিরের আশপাশে কিন্তু বেশ কয়েকটা হোটেল রয়েছে। আপনারা চাইলে উখিমঠে স্টে করতে পারেন। আপনারা চাইলে কিন্তু হরিদ্বারে 1-2 দিন স্টে করতে পারেন। ওখানেও প্রচুর ঘোরার জায়গা রয়েছে, হারকি পৌরি ঘাট, গঙ্গা আরতি, মা মনসার মন্দির এবং আরও অনেক মন্দির রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন। তো আমাদের সময় কম ছিল বলে আমরা আর আজকে হরিদ্বারে স্টে করিনি, আমরা সকালবেলায় রওনা দিয়েছিলাম চোপটার উদ্দেশ্যে। এবার আসি খরচের বিষয়। আজ আমাদের সারাদিন টোটাল মাথাপিছু কত খরচ হয়েছে সেই হিসেবটা একটু জানিয়ে দিই আপনাদের। এরপর এটাও জানিয়ে দেব এর থেকে কম খরচে কিভাবে আপনারা চোপটা আসবেন। আমরা হরিদ্বার থেকে যে গাড়িটি বুক করেছিলাম তার প্রতিদিন ভাড়া ছিল 3500 টাকা করে। আমরা মোট 3 জন ছিলাম, তাহলে মাথাপিছু এক এক দিনের এক একজনকার গাড়ি ভাড়া হচ্ছে 1161 টাকা। স্লিপার ক্লাসের ট্রেনের টিকিট ভাড়া ছিল 640 টাকা। ব্রেকফাস্ট এক একজনকার 171 টাকা, লাঞ্চ 150 টাকা এবং ডিনারও 150 টাকা। চোপটায় রুম ভাড়া নিয়েছিল 2000 টাকা। 3 জনের মাথাপিছু খরচ হচ্ছে 666 টাকা, টোটাল 2943 টাকা। বন্ধুরা, ট্রেনে থাকাকালীন যে খরচটা সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি। হরিদ্বার থেকে চোপটা একদিনের খরচ, সেই হিসেবটা এখানে দেয়া রইল। এবার আসি হরিদ্বার থেকে চোপটা আপনারা এর থেকেও কম খরচে কিভাবে যাবেন। ট্রেন ভাড়া স্লিপার ক্লাসের 640 টাকা। ব্রেকফাস্ট মোটামুটি 50 থেকে 60 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। হরিদ্বার থেকে বাস ভাড়া হচ্ছে উখিমঠ পর্যন্ত 500 টাকার মধ্যে। উখিমঠ থেকে শেয়ারিং কারে 200 টাকা করে পৌঁছে যান চোপটা। লাঞ্চ 150 টাকা আর ডিনার 150 টাকা। ক্যাম্পে অথবা টেন্টে থাকলে মাথাপিছু 500 টাকা। টোটাল খরচ 2200 টাকা। তো বন্ধুরা, আমি আমার সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। এর পরের ভিডিওতে থাকছে তুঙ্গনাথ ট্রেক
এবং আরও অনেক কিছু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।